হ্যালো সবাইকে। আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। আজকের পর্বে আপনারা দেখবেন গণগোপনে মন ভেসেছেন। অনেকে ফ্যামিলির সাথে দেখা করতে এসেছেন। তাদের অপর পাশের টেবিলে অরুণা তৃষা লুকিয়ে আছেন। তারা কি বলছে সেটা শুনছে। অনেকে শ্যামলীকে বলল, ছদ্মবেশে তিস্তাকে বলল, আমি আপনাকে বোঝাতে পারবো না, আপনার সব কিছু আমাকে কি শান্তি দেয়, কিন্তু শ্যামলী কখনো এটা পারবে? তিস্তা বলল, বুঝলাম, কিন্তু আমার পক্ষেও যে আপনার সাথে বন্ধুত্ব রাখা সম্ভব নয়। যদি শ্যামলী কখনো আমাদের প্রশ্ন করে যে আমার স্বামীর সাথে আপনি কেন সম্পর্ক রেখেছেন, তখন আমি কি উত্তরটা দেব বলুন? আপনার সঙ্গে আমার কি সম্পর্ক? এদিকে অনেকে তার সামনে কথা বলছে, অন্যদিকে অরুণ তিশাকে জিজ্ঞেস করলো, কি বলছো? তিশা অরুণকে বলল, আমার মনে হয় ওরা শ্যামলকে নিয়ে কথা বলছে। অনিকেত বলল, তিস্তা একটা কথা বলি আপনাকে। নিকেত বলল, আমি সত্যি বুঝতে পারছি না আপনি শ্যামলীকে নিয়ে এতটা কেন চিন্তিত কেন হচ্ছেন। শ্যামলী বলল, চিন্তিত হতে হবে, কারণ আমরা দুজন তো একই বলে চুপ হয়ে গেল। অনিকেত বলল, কি? শ্যামলী বলল, না মানে আমরা দুজন তো, আমি নিজে একটা মেয়ে হয়ে বুঝতে পারি যে একটা মেয়ের কাছে সিঁদুর কতটা দামি। আমি আপনার সাথে বন্ধুত্ব রাখতে পারবো না। আমাদের বন্ধুত্ব এখানেই শেষ হোক, কারণ আমি শ্যামলীকে ঠকাতে পারবো না। তিস্তা বলল। অনিকেত বলল, তিস্তা প্লিজ এরকম কিছু করবেন না। আমি খুব একা, বড় একা। ছোটবেলা থেকে আমি বাড়ি থেকে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু প্লিজ আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না তিস্তা। শ্যামলী মনে মনে ভাবছে, আহারে সত্যি বড় একা মানুষটা। তিস্তা অনিকেতকে বলল, আমায় মাফ করুন। তখনই তার হাতে দাগগুলো দেখে বলল, তিস্তা আপনার হাতে কি হয়েছে? শ্যামলী মনে মনে ভাবতেছে, সর্বনাশ, স্যার এখন নির্ঘাত বুঝে যাবে। অনিকেত বলল, আসলে আমি হাসছি না, সরি। কারণ তিস্তা ওকে জিজ্ঞেস করছে, আপনি হাসছেন কেন? একটু আগে বলছিলেন না আপনি আর শ্যামলী এক অদ্ভুত ব্যাপার, আপনার হাতেও চোট আবার শ্যামলীর হাতেও চোট, আমার জন্য এমন হয়েছে। তিস্তা জিজ্ঞেস করলো, আপনার জন্য এমন হয়েছে মানে? শ্যামলী মনে মনে ভাবতেছে, না, কথা ঘোরাতে হবে। তিস্তা বলল, শ্যামলী আপনাকে বাঁচিয়েছে? অনিকেত বলল, কাল যদি শ্যামলী না থাকতো তাহলে হয়তো আমার পাটাই পড়ে যেত। এই যে এসব করে তো উনি আমার কনফিউজড করে দেয়। অনেকে শ্যামলীকে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার হাতে, কিভাবে এমন হয়েছে? শ্যামলী বলল, আয়রন করতে গিয়ে পড়ে গিয়েছি। তিস্তা বলল, যাকগে, দেখুন শ্যামলী মেয়েটা অনেক ভালো, ও আপনার অনেক কেয়ার রাখে। আমার পক্ষে আপনার সাথে বন্ধুত্ব করা সম্ভব নয়। অনিকেত বলল, দেখুন তিস্তা, এখানে তো ঠকানোর কোনো প্রশ্নই আসছে না, তাই না? আমি মানছি যে আমার উপর, আমার ফ্যামিলির উপর, ওর উপর মানে আমাদের উপর একটা কৃতজ্ঞতা আছে। ওর উপর অনেক করেছে আমাদের জন্য সে, কিন্তু এমন না যে তাকে আমি ভালোবাসি, মানে এর মধ্যে একটা পার্থক্য আছে, কারণ আমি তো তাকে ভালোই বাসি না। অনিকেত বলল, আমি ওকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছি। তিস্তা বলল, ডিভোর্স? অনিকেত বলল, হ্যাঁ ডিভোর্স। ওর আর আমার বিয়ে যেভাবে হয়েছিল, আমি এই বিয়েটা মানি না। জোর করে বিয়েটা হয়েছিল, আর আমি তো বিয়ে করতেই চাইনি। তখন প্লেস মিডিয়া সবার জন্য বাধ্য হয়ে ওকে আমি বিয়েটা করি। আমি বের হয়ে আসতে পারিনি এই বিয়ে থেকে, এবং বিয়ের এই প্রসেসটার জন্যই আমাকে সব জায়গায় বলতে হয়েছে আমি আর শ্যামলী খুব ভালো আছি। বাট আমি ওকে এখন তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দিতে চাই। এদিকে শ্যামলী মনে মনে ভাবছে, এই জন্যই স্যার সেদিন সব কিছু হাসি মুখে করলেন। তার চোখ দিয়ে টুকটুক করে পানি পড়ছে। অনেকের তাকিয়ে থাকলো। হুট করে শ্যামলী উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, আমি আসি, আমার হয়তো আপনার সাথে বন্ধুত্ব রাখা সম্ভব নয়। এটা বলেই চলে গেল তিস্তা। অনেকে পেছন থেকে ডাক দিল, কিন্তু সে শুনল না। তিস্তা চলে যাচ্ছে। বাহিরে বের হওয়ার পর রেস্টুরেন্ট থেকে ওর পিছন ওরও না তিশা গেল, ওকে ফলো করছে। অনেকে পিছন থেকে তিস্তাকে ডাকতে শুরু করলো। তিস্তা ডাক শুনেও পিছন ফিরল না, আর যখনই পিছন ফিরল
তখনই একটা গাড়ি এসে তিস্তাকে আঘাত করলো। অনেকে দৌড়ে আসলো। তিস্তা রাস্তার মধ্যে পড়ে গিয়েছে, তার মুখ থেকে ওড়নাটা সরে গেছে। শ্যামলী মাথায় আঘাত পেয়েছে। তারপরেও এদিকে অনিকেত এগোচ্ছে ওর দিকে। ও ভাবতেছে আমার ওড়নাটা কই? স্যার তো এদিকে আসছেন, আমাকে যদি দেখে যায়। অনিকেত ওড়নাটা এনে শ্যামলীর মুখের উপর দিল। পিছন থেকে অরুণ আর তিশা তাকিয়ে আছে। কিভাবে যেন একবার শুধু তিস্তার চেহারাটা দেখা যায়। অনিকেত বলল তিস্তাকে ওড়নাটা দিয়ে, আপনার গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব আমার। এদিকে শ্যামলী মনে মনে ভাবছে, এত যত্ন, এত কেয়ারিং একটা মানুষের মধ্যে থাকতে পারে? এর একটু পরই শ্যামলী সেন্সলেস হয়ে পড়ে যায়। অনিকেত তিস্তাকে কোলে নিয়ে দৌড়াতে লাগলো হসপিটালের উদ্দেশ্যে। অনিকেত তিস্তাকে নিয়ে হসপিটালে আসলো। তাকে ডাক্তার তিস্তাকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেল। অনিকেত বলল, ডাক্তার কি দেখছেন? ডাক্তার বলল, আপনি পেশেন্টের কি হন? অনিকেত বলল, আমি ওর বন্ধু। ডক্টর বলল, দেখুন, যতটুকু মনে হচ্ছে যে শক থেকে উনি জ্ঞানটা হারিয়েছেন। হাতে একটু চোট লেগেছে, কিন্তু ইন্টার্নিং কোনো ঝামেলা এখনো বুঝতে পারছি না। আপনারা একটা কাজ করুন, আপনারা একটু ওয়েট করুন। একটা নার্স এসে বলল, এটা তো একটা মেয়ের ব্যাগ, আপনি তো মেয়ে, এটা আপনি রাখুন। তৃষার হাতে দিল। তৃষা অরুণকে একপাশে এনে বলল, অরুণ বাবু, হাতে তো একটা শঙ্খ পেয়ে গেলাম, এটার মধ্যে এই মেয়েটার পরিচয় হয়তো থাকতে পারবে। খুব অস্ত্র, তিস্তার ব্যাগ এখন আমার হাতে। ওর ফোনটা একবার খুলতে পারলেই সব কিছু জেনে যাব আমরা। অরুণ বলল, একপাশে চলো, এখানে থাকলে অনেকে দেখে ফেললে সমস্যা। আর আমাদের তো পাসওয়ার্ডটা ট্রাই করতে হবে, সময় লাগবে। ডক্টর বলল, ওনাকে অক্সিজেন দিতে হবে। নার্সটা বলল, কিন্তু স্যার ওনার মুখ তো প্রথম থেকেই ঢাকা, ওনার মুখ তো খুঁজতে পারবো কি? তখন ডাক্তার বলল, ডাক্তারদের কাছে কিছু লুকাতে নেই। নার্স শ্যামলীর মুখ থেকে ওড়নাটা সরিয়ে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। ডক্টর আবারও বলল, আধ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসার সম্ভাবনা আছে। যদি না ফিরে আসে তখন বাড়ির লোককে খবর দিতে হবে। আপনি একটু বাইরে গিয়ে ওনাদেরকে জানান যেন ওনার বাড়ির লোকদেরকে খবর দেয়। তা অরুণকে বলছে, ভাবো অরুণাবাবু, বাবু, দুইবার তো ট্রাই করা শেষ, এবার লাস্ট চান্স। এবার যদি না পারি তাহলে ফোনটা লক হয়ে যাবে। আমরা তিস্তা টি ট্রাই করেছি, মিত্রর এম ট্রাই করেছি, আর একটাই অপশন আছে। ভাবো কি হতে পারে। চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।